এক দশকের বেশি সময় ধরে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাগারে কন্ডেম সেলে দিন কাটিয়েছেন সিলেটের 3 সন্তানের জননী ফাতিহা মাশকুরা। স্বামীকে হত্যার অভিযোগে গ্রেফতার হওয়ার পর বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। পরে সেই রায় বহাল রাখেন হাইকোর্টও। কিন্তু বিচার প্রক্রিয়ার শেষ ধাপে এসে দেশের সর্বোচ্চ আদালত আপিল বিভাগ বলেছে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি। ফলে প্রায় 10 বছর মৃত্যুর প্রহর গুনতে থাকা এই নারী অবশেষে মুক্তির আদেশ পেয়েছেন। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ঘটনার সূত্রপাত 2015 সালের 18 মে সিলেট নগরীর ধোপা দিঘির উত্তরপাড় এলাকায় নিজ বাসার শয়ন কক্ষ থেকে উদ্ধার করা হয় আঞ্চলিক তাবলিগ জামায়াতের আমির ইব্রাহিম খলিলের রক্তাক্ত মরদেহ। তার গলা কাটা ছিল, শরীরের বিভিন্ন অংশে ছিল আঘাতের চিহ্ন। ঘটনার পরপরই পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করে তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে। তদন্ত চলাকালে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানানো হয়। পরে কোতোয়ালি থানায় দায়ের করা হত্যা মামলায় একমাত্র আসামি করা হয় তাকে। একই বছরের 24 আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। মামলার বিচার শেষে 2016 সালের 6 জুন সিলেট মহানগর দায়রা জাজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা ফাতিহা মাশকুরাকে মৃত্যুদণ্ড দেন। আদালতের রায়ের পর তাকে পাঠানো হয় কন্ডেম সেলে। বাংলাদেশের কারাগারে কন্ডেম সেলের জীবন অন্য যে কোনো বন্দী জীবনের চেয়ে আলাদা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য নির্ধারিত এই সেলে প্রতিদিন কাটে অনিশ্চয়তা আর মানসিক যন্ত্রণার মধ্যে। ফাতিহা মাশকুরাও সেই বাস্তবতার মধ্য দিয়ে বছরের পর বছর পার করেছেন। বিচারিক আদালতের রায়ের পর নিয়ম অনুযায়ী মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে যায়। একই সঙ্গে আসামি পক্ষ জেল আপিল এবং ফৌজদারি আপিল দায়ের করে। দীর্ঘ শুনানি শেষে 2022 সালের 31 জানুয়ারি হাইকোর্ট বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখেন। ফলে মাশকুরার সামনে তখন আর কোনো পথ খোলা ছিল না আপিল বিভাগে যাওয়ার সুযোগ ছাড়া। শেষ পর্যন্ত আপিল বিভাগেই বদলে যায় পুরো মামলার চিত্র। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের বেঞ্চ দীর্ঘ শুনানি শেষে ফাতিহা মাশকুরার আপিল মঞ্জুর করেন। আদালত তাকে খালাস দেন এবং অবিলম্বে মুক্তির জন্য অ্যাডভান্স অর্ডার পাঠানোর সিদ্ধান্ত জানান। আদালতে মাশকুরার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী SM শাহজাহান। তিনি আদালতে যুক্তি তুলে ধরেন যে পুরো মামলাটি মূলত একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দির ওপর দাঁড়িয়েছিল। এর বাইরে অভিযোগ সমর্থনের মতো স্বাধীন ও নির্ভরযোগ্য কোনো প্রমাণ তদন্ত কর্মকর্তারা আদালতে উপস্থাপন করতে পারেনি। তার ভাষ্য অনুযায়ী হত্যাকাণ্ডের 2 দিন পর পুলিশ মাশকুরাকে নিজেদের হেফাজতে নিয়ে একটি ভিডিও রেকর্ড করে। এরপর তাকে ম্যাজিস্ট্রেটের সামনে পাঠানো হয়। তিনি আদালতে যুক্তি দেন। বিচারকের সামনে জবানবন্দি দেওয়ার আগে পুলিশের হেফাজতে ভিডিও আকারে স্বীকারোক্তি ধারণ করার এমন নজির বাংলাদেশের বিচারিক ইতিহাসে কার্যত নেই। তার দাবি এই ভিডিও ধারণের উদ্দেশ্য ছিল আসামির ওপর মানসিক চাপ সৃষ্টি করা, যাতে পরে ম্যাজিস্ট্রেটের সামনেও তিনি একই বক্তব্য দেন। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো জবানবন্দি গ্রহণের সময় একজন নারী পুলিশ সদস্য উপস্থিত ছিলেন বলে নথিতে উল্লেখ পাওয়া যায়। অথচ সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী কোনো স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের সময় পুলিশের উপস্থিতি থাকা উচিত নয়, কারণ এতে স্বীকারোক্তির স্বতঃস্ফূর্ততা নিয়ে প্রশ্ন ওঠে। আইনজীবী শাহজাহান আদালতে আরো বলেন, পুরো মামলায় একজনও প্রত্যক্ষদর্শী সাক্ষী ছিল না। ঘটনাস্থলের বর্ণনায় দেখা যায় ঘরের টিনের চালের একটি অংশ খোলা ছিল। এতে বিকল্পভাবে অন্য কারো প্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। তিনি আদালতের সামনে শারীরিক সক্ষমতার প্রশ্নও তোলেন। তার যুক্তি ছিল হৃদরোগে আক্রান্ত, হার্টে 2টি রিং পরানো এবং 3 সন্তানের জননী এক নারীর পক্ষে একা একজন সুস্থ সবল 52 বছর বয়সী ব্যক্তিকে প্রথম
প্রথমে আঘাত করা, পরে একাধিকবার ছুরিকাঘাত করা এবং শেষে গলা কেটে হত্যা করা বাস্তবসম্মত নয়। এছাড়া নিহতের হাত পা বাঁধা অবস্থায় পাওয়া যায়। আইনজীবীর মতে একজন সচেতন ও শক্তিশালী মানুষকে একা বেঁধে ফেলা এবং এরপর নির্মমভাবে হত্যা করা একজন অসুস্থ নারীর পক্ষে অত্যন্ত কঠিন। এইসব যুক্তি এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দির গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে শেষ পর্যন্ত আপিল বিভাগ সিদ্ধান্তে পৌঁছায় যে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।